যে সকল সংখ্যার সামনে চিহ্ন হিসেবে পজিটিভ অথবা নেগেটিভ ভিজিবল থাকে সেই সকল সংখ্যাকে আমরা চিহ্নযুক্ত সংখ্যা বলি। যেমন পজিটিভ 30 একটা চিহ্নযুক্ত সংখ্যা, নেগেটিভ 40 একটা চিহ্নযুক্ত সংখ্যা। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি 30, 40 এই সংখ্যাগুলো কি চিহ্নযুক্ত সংখ্যা? তুমি উত্তর দিবে না, কেননা এই সংখ্যাগুলোর সামনে পজিটিভ বা নেগেটিভ কোনো চিহ্ন আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এই সংখ্যাগুলোও চাইলে চিহ্নযুক্ত সংখ্যা হতে পারে কনটেক্সট ভেদে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই সংখ্যাগুলোকে ধনাত্মক সংখ্যা হিসেবে বিবেচনা করে হিসাব নিকাশ করে থাকি। সেই বিবেচনায় এই সংখ্যাগুলোকে আমরা চিহ্নযুক্ত সংখ্যা বলতে পারব। কিন্তু এই কনটেক্সটে যেহেতু চিহ্নযুক্ত সংখ্যা হওয়ার জন্য পজিটিভ নেগেটিভ থাকা লাগছে, তাই এই সংখ্যাগুলো এখানে চিহ্নযুক্ত সংখ্যা না। ডিজিটাল ডিভাইসে সংখ্যা নিয়ে কাজ করতে গেলে প্রথমে সংখ্যাকে স্টোর করাতে হয়, আর আমরা যে সংখ্যাই ব্যবহার করি না কেন সেটা দিন শেষে বাইনারিতে রূপান্তরিত হয়। এখানে আমরা সংখ্যাকে স্টোর করানোর জন্য যে মেমোরিকে ব্যবহার করব তার নাম হচ্ছে রেজিস্টার। রেজিস্টারের অনেক প্রকারভেদ আছে, যেমন 4 বিট রেজিস্টার, 8 বিট রেজিস্টার, 16 বিট রেজিস্টার, 32, 64 এরকম অনেক প্রকারভেদ আছে। রেজিস্টারের মধ্যে বাইনারি সেল থাকে। প্রত্যেকটা বাইনারি সেল বাইনারি বিট 0 অথবা 1কে স্টোর করতে পারে। একটা সেল একটা নির্দিষ্ট সময়ে যে কোনো একটা বিটকে স্টোর করবে, একই সাথে দুইটা বিটকে স্টোর করতে পারবে না। কোনো একটা রেজিস্টারের মধ্যে যত সংখ্যক বাইনারি সেল থাকে বা কোনো একটা রেজিস্টার যত সংখ্যক বাইনারি বিটকে ধারণ করতে পারে, আমরা সেই রেজিস্টারকে তত বিট রেজিস্টার বলি। এখন কোনো একটা রেজিস্টারের মধ্যে যদি 8টা বাইনারি সেল থাকে বা 8টা বাইনারি বিটকে ধারণ করতে পারে, তখন সেই রেজিস্টারকে আমরা 8 বিট রেজিস্টার বলবো। অনুরূপভাবে অন্যান্য রেজিস্টারগুলোকেও আমরা সংজ্ঞায়িত করতে পারবো। 8 বিট রেজিস্টারের মাধ্যমে কোনো একটা সংখ্যাকে আমরা যদি স্টোর করাতে চাই, এই রেজিস্টারের মধ্যে থাকা প্রত্যেকটা বাইনারি সেলকে আমাদেরকে ইউজ করতে হবে। আমরা যদি 0কে স্টোর করতে চাই, প্রত্যেকটা ঘরে আমাদেরকে 0 দিতে হবে। আমরা যদি 1কে স্টোর করতে চাই, 1-এর ঘরটাকে কাউন্ট করতে হবে, বাকি ঘরগুলোতে 0 দিতে হবে। 8 বিট রেজিস্টারের মধ্যে আমরা যদি ম্যাক্সিমাম নাম্বারকে স্টোর করতে চাই, তাহলে প্রত্যেকটা ঘরকে আমাদের কাউন্ট করতে হবে। যখন আমরা 1 দিলাম, উপরের সবগুলো ডিজিট কিন্তু কাউন্ট হচ্ছে, আর এই সবগুলো ডিজিটকে যদি আমরা যোগ করি, 8 বিট রেজিস্টারের মধ্যে আমরা ম্যাক্স ডিজিট 255কে স্টোর করতে পারবো। আমরা যেহেতু 0 থেকে স্টোর করতে পারছি এবং ম্যাক্স ডিজিট 255 নাম্বার পর্যন্ত আমরা স্টোর করতে পারছি, তাই 8 বিট রেজিস্টারের মাধ্যমে আমরা 256টি সংখ্যাকে ইউনিকভাবে স্টোর করতে পারবো। এখন প্রত্যেকটা বাইনারি সেলের মধ্যে তো আমরা 0 অথবা 1কে যে কোনো একটাকে আমরা স্টোর করতে পারছি, এই দুইটা বাইনারি বিটের মধ্যে যে কোনো একটাকে। তাই আমরা 2 সংখ্যাটা নিলাম। এখন এখানে ঘর আছে কয়টা? 8টা ঘর আছে। আমরা যদি 2 টু দি পাওয়ার 8 করি, তখনও কিন্তু আমরা 256 সংখ্যাটিকে পাচ্ছি, যেটা এই রেজিস্টারের মাধ্যমে টোটাল কত সংখ্যক সংখ্যাকে ইউনিকভাবে স্টোর করাতে পারবে এই বিষয়টাকে ইন্ডিকেট করছে। এখানে আমরা যে সংখ্যাগুলোকে নিয়ে কাজ করলাম সেই সংখ্যাগুলোর দিকে তাকাও। তুমি কি এদের সামনে কোনো প্রকার সাইন দেখতে পারছো, পজিটিভ বা নেগেটিভ? তুমি কিন্তু কোনো প্রকার সাইন দেখতে পারছো না। তাই আমরা এতক্ষণ যে পার্টটা নিয়ে কাজ করলাম সেটা হচ্ছে আনসাইন্ড নাম্বার। কিন্তু ডিজিটাল ডিভাইসের মধ্যে আমরা সাইন্ড নাম্বার তথা পজিটিভ এবং নেগেটিভ নাম্বারকে স্টোর করে থাকি সেই সংখ্যাগুলোকে নিয়ে কাজ করার জন্য, হিসাব নিকাশ করার জন্য। তো চলো সাইন্ড সংখ্যাকে আমরা কিভাবে রেজিস্টারের মধ্যে স্টোর করাতে পারি সেই বিষয়টা একটু দেখে নেই। আনসাইন্ড কেসে আমরা 8 বিট রেজিস্টারকে ব্যবহার করে সংখ্যাকে স্টোর করে দেখেছিলাম, যেখানে আমরা 8টা ঘরের প্রত্যেকটাকেই ব্যবহার করেছিলাম সংখ্যার প্রকৃত মানকে স্টোর করানোর জন্য। কিন্তু এখানে যেহেতু আমরা সাইন্ড কেস নিয়ে কাজ করছি, এখানে শুধু প্রকৃত মানকে স্টোর করালে চলবে না, একই সাথে আমাদেরকে স্টোর করাতে হবে সেই সংখ্যার চিহ্নকে। আমরা প্রথম 7টি ঘরকে 8 বিট রেজিস্টারের বেলায় প্রকৃত মানকে স্টোর করানোর জন্য ব্যবহার করতে পারব, এবং একেবারে সামনের ঘরটা নির্দেশ করবে সংখ্যাটার সাইন কি হবে। এটা চিহ্ন নির্দেশক ঘর। আমরা জানি এই ঘরগুলোতে বাইনারি বিট 0 অথবা 1 স্টোর হয়, তাই চিহ্নের বিষয়টাও বাইনারি বিট 0 অথবা 1-এর মাধ্যমে নির্দেশিত হবে। চিহ্নের ঘরটায় যদি 0 বসে তখন নির্দেশ করবে সংখ্যাটা পজিটিভ, আর চিহ্নের ঘরে যদি 1 বসে
তখন নির্দেশ করবে সংখ্যাটা নেগেটিভ। এখন আমরা যদি পজিটিভ 8কে স্টোর করতে চাই, এই 8 বিট রেজিস্টারকে ব্যবহার করার মাধ্যমে আমরা 8-এর ঘরটিকে কাউন্ট করব, বাকি ঘরগুলোকে 0 করে দিব। যেহেতু সংখ্যাটার সামনের চিহ্ন পজিটিভ ছিল, এটা বোঝানোর জন্য সাইন বিটে আমরা 0 দিব। আর এভাবে করেই আমরা 8 বিট রেজিস্টারের মাধ্যমে 8 সংখ্যার যে প্রকৃত মান ছিল চিহ্নসহ, সেটাকে আমরা গঠন করতে পারলাম। আর এই প্রসেসকে আমরা প্রকৃত মান গঠন প্রসেস হিসেবে জানব। এখন আমরা যদি নেগেটিভ 8কে স্টোর করাতে চাই, আমরা সাইন বিটের জায়গায় 1 দিব, নেগেটিভকে নির্দেশ করবে। আর 8কে যেহেতু স্টোর করাতে চাচ্ছি, তাই 8কে কাউন্ট করব, বাকি ঘরগুলোকে 0 করে দিব। আর এভাবে করেই আমরা নেগেটিভ সংখ্যাকে মেমোরিতে স্টোর করাতে পারছি। আমরা তো দেখেছি এই বাইনারি সেলগুলোতে বাইনারি বিট 0 অথবা 1কে আমরা স্টোর করাতে পারি, অর্থাৎ এই দুইটা বিটের মধ্যে যে কোনো একটাকে। আর ঘর যেহেতু আছে 8টা, আমরা ইউনিকভাবে 256টা সংখ্যাকে প্রকাশ করতে পারছি। আর যেহেতু আমরা এখানে সংখ্যাগুলোর পজিটিভ এবং নেগেটিভ হওয়ার বিষয়টি দেখতে পাচ্ছি, তাই 256 সংখ্যাটির অর্ধেক সংখ্যক সংখ্যা পজিটিভ হবে এবং বাকি অর্ধেক সংখ্যক সংখ্যা নেগেটিভ হবে। 128টি সংখ্যা পজিটিভ হবে এবং বাকি 128টি সংখ্যা নেগেটিভ হবে। 8 বিট রেজিস্টারের মাধ্যমে সর্বোচ্চ যে পজিটিভ সংখ্যাকে প্রকাশ করতে পারব, সেটা হবে পজিটিভ 127। আমরা যদি এখানে প্রকৃত মানের প্রত্যেকটা ঘরকে কাউন্ট করি, তাহলে এই ডিজিটগুলোকে আমাদের যোগ করতে হবে। আর যোগ যদি করি, সেক্ষেত্রে 127 সংখ্যাটিকে আমরা পেয়ে যাব। পজিটিভ অংশে আমরা 0 থেকে প্লাস 127 সংখ্যা পাচ্ছি। এই সংখ্যাগুলোকে যদি আমরা কাউন্ট করি, 128টি সংখ্যা হচ্ছে। এখন চিহ্ন বিটের জায়গায় যদি আমরা 1 দিতাম, তাহলে সর্বনিম্ন নেগেটিভ সংখ্যা 127কে আমরা পেয়ে যেতাম। আর নেগেটিভ অংশে 128টি সংখ্যাকে পাওয়ার জন্য আমাদেরকে নেগেটিভ 127 থেকে নেগেটিভ 0 পর্যন্ত যেতে হবে। তুমি কি এখানে একটা বিষয় খেয়াল করতে পারছো? এখানে কিন্তু পজিটিভ 0 এবং নেগেটিভ 0-এর বিষয়টা চলে আসছে। কিন্তু আমরা জানি বাস্তবিক জীবনে পজিটিভ 0 এবং নেগেটিভ 0 বলতে আসলে কিছু হয় না। আবার এটাও সত্য, প্রকৃত মান গঠন পদ্ধতি অনুযায়ী আমরা পজিটিভ 0 এবং নেগেটিভ 0কে প্রকাশ করতে পারি। আমরা যদি 7টা 0 দেই প্রকৃত মানের জায়গায় এবং সাইন বিটের জায়গায় যদি 0 বসাই, আমরা পজিটিভ 0কে প্রকাশ করতে পারবো। অনুরূপভাবে আমরা যদি সাইন বিটকে 1 করে দেই, বাকি ঘরগুলোকে ঠিক রাখি, আমরা কিন্তু নেগেটিভ 0কেও প্রকাশ করতে পারবো, যা আসলে জটিলতার সৃষ্টি করছে। আমরা ডিজিটাল ডিভাইসের মধ্যে পজিটিভ সংখ্যাকে যত সহজে স্টোর করতে পারি, নেগেটিভ সংখ্যাকে কিন্তু স্টোর করতে পারি না। আমরা মূলত নেগেটিভ সংখ্যাকে স্টোর করানোর জন্য এই প্রকৃত মান গঠন পদ্ধতিটা দেখলাম। যেহেতু এখানে পজিটিভ 0 এবং নেগেটিভ 0-এর বিষয়টা আসছে, যা জটিলতার সৃষ্টি করছে, তাই এই পদ্ধতিকে ব্যবহার করে আমরা নেগেটিভ সংখ্যাকে স্টোর করাতে পারবো না। এজন্য এই পদ্ধতি তাত্ত্বীয় পর্যায়ে থেকে যাচ্ছে। এখন আমরা দেখব একের পরিপূরক। কোনো একটা বাইনারি সংখ্যার ক্ষেত্রে আমরা যদি 0গুলোকে 1-এ পরিণত করি এবং 1গুলোকে 0-তে পরিণত করি, বাইনারি সংখ্যাটা যে ফর্মে চলে যায়, সেটা হচ্ছে একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট ফর্ম। এখন আমরা যদি পজিটিভ 8 সংখ্যাটির ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে চাই, সবগুলো 0কে 1 করতে হবে, সবগুলো 1কে 0 করতে হবে। আর এর মাধ্যমে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক ফর্মটি পেয়ে যাব। এখন ওয়ান্স কমপ্লিমেন্ট করা হলে কোনো একটি সংখ্যার সামনের চিহ্ন পরিবর্তন হয়ে যায়। আগে ছিল পজিটিভ, এখন হয়ে যাবে নেগেটিভ। নেগেটিভ 8-এর যদি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করি, আবার চিহ্ন পরিবর্তন হবে এবং হয়ে যাবে পজিটিভ। এখন দেখা যাক একের পরিপূরক প্রকৃত মান গঠন পদ্ধতির ক্ষেত্রে 0-র ধনাত্মক এবং ঋণাত্মক হওয়ার বিষয়টিকে দূর করতে পারছি কিনা। 0কে যদি আমরা 8 বিট রেজিস্টারে লিখি, অর্থাৎ 8টা বিটকে ব্যবহার করে লিখি, তাহলে এই ফর্মটা আমরা পাচ্ছি। আর 0-র এই ফর্মের ওয়ান্স কমপ্লিমেন্ট যদি আমরা করি, সবগুলো 0কে আমাদের 1-এ কনভার্ট করতে হবে। এই বিষয়টার মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি, 0-র সামনের চিহ্ন কিন্তু পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এখানেও নেগেটিভ পজিটিভের বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। এই পদ্ধতিতে যেহেতু 0-র ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভের বিষয়টি দূর হচ্ছে না, তাই এই পদ্ধতিকে ব্যবহার করে আমরা নেগেটিভ সংখ্যাকে স্টোর করাতে পারবো না। এখন আসি 2-এর পরিপূরকের ক্ষেত্রে। আমরা যদি ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1কে যোগ করি, আমরা যে ফর্মটা পাবো সেটাকে আমরা 2's কমপ্লিমেন্ট বা 2-এর পরিপূরক বলছি। আমরা যদি পজিটিভ 8-এর ক্ষেত্রে 2's কমপ্লিমেন্ট বের করতে চাই, প্রথমে এই সংখ্যাটির ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে হবে।
ওয়ান্স কমপ্লিমেন্ট বের করার জন্য আমরা সবগুলো 0কে 1-এ রূপান্তর করব, সবগুলো 1কে 0-তে রূপান্তর করব। এই যে ফর্মটা আমরা পেলাম এর সাথে এবার আমাদেরকে +1 করতে হবে। আমরা যদি যোগ করা শুরু করি 1 + 1 করলে 0 পাচ্ছি, হাতে থাকছে 1, আর যাই হাতে থাকে তাদেরকে আমরা ক্যারি বলি। আবারও 1 + 1 আমাদেরকে যোগ করতে হবে, রেজাল্ট 0, হাতে 1, 1 + 1 করলে 0, হাতে 1, 1 + 0 করলে 1, আর বাকি সংখ্যাগুলো অ্যাজ ইট ইজ বসে যাবে যেহেতু কারোর সাথে যোগ হচ্ছে না। এই যে ফর্মটা আমরা পেলাম এটা হচ্ছে 2's কমপ্লিমেন্ট। আর 2's কমপ্লিমেন্টের মাধ্যমেও কোনো একটা সংখ্যার সামনের চিহ্ন পরিবর্তন হয়। আগে যেহেতু +8 ছিল, 2's কমপ্লিমেন্ট করার মাধ্যমে এটা -8-এ পরিণত হবে। আমরা যদি -8কে আবার 2's কমপ্লিমেন্ট করি আমরা কিন্তু +8-এ রূপান্তর করতে পারবো। এটাও যেহেতু নেগেটিভ সংখ্যার প্রকাশ করছে, চলো আমরা চেক করে দেখি 0-র ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ হওয়ার বিষয়টিকে এটা দূর করতে পারছে কিনা। প্রথমে আমরা 0কে 8 বিট রেজিস্টারে লিখি, যেখানে 8টা বিট থাকবে। 2's কমপ্লিমেন্টে রূপান্তর করার জন্য প্রথমে 1's কমপ্লিমেন্টে নিয়ে যেতে হবে, সেজন্য সবগুলো 0কে আমরা 1-এ রূপান্তর করলাম। এখন এই ফর্মটার সাথে যদি আমরা 1কে অ্যাড করি, আমরা 1 + 1 করলে 0 পাচ্ছি, হাতে থাকছে 1, আবারও 0 পাবো, আবারও 1 থাকবে, আবারও 0, আবারও 1, আবারও 0, আবারও 1, আর লাস্টে আমাদের হাতে 1 থাকবে যেটা কারোর সাথে যোগ হতে পারছে না, তাই অ্যাজ ইট ইজ বসে যাবে। এই যে ফর্মটা আমরা দেখতে পারলাম এটা হচ্ছে 2's কমপ্লিমেন্ট। তুমি একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু 9টা বিট চলে আসছে। আমরা যেহেতু রেজাল্টকে 8 বিট রেজিস্টারে স্টোর করাবো, সেখানে 8টা ঘর আছে বাইনারি বিটকে স্টোর করানোর জন্য। অতিরিক্ত এই একটা বিটের জন্য একটা ওভারফ্লো অবস্থা দেখা যাচ্ছে, যেটাকে আমরা ক্যারি ওভারফ্লো বলি। আর যখনই ক্যারি ওভারফ্লো অবস্থা আসবে সেই বিটটাকে আমাদেরকে বাদ দিতে হবে। তুমি এখন একটা বিষয় খেয়াল করো, আমরা 0-র ক্ষেত্রে 8 বিট রেজিস্টারে যে ফর্মটা পেয়েছিলাম এবং রেজাল্টে 2's কমপ্লিমেন্টে আমরা যে ফর্মটা পেলাম, দুইটা ফর্ম একই না? দুইটা ফর্ম একই হওয়ার মাধ্যমে এই 2's কমপ্লিমেন্ট কিন্তু 0-র বেলায় পজিটিভ এবং নেগেটিভের বিষয়টাকে দূর করতে সক্ষম হচ্ছে। আর এই বিষয়টার কারণে যে কোনো নেগেটিভ সংখ্যাকে স্টোর করানোর ক্ষেত্রে আমরা 2's কমপ্লিমেন্টকে ব্যবহার করে থাকি। আশা করি এখানে যা দেখানো হয়েছে তা তোমরা বুঝতে পারছো। 2's কমপ্লিমেন্ট কেসে যেহেতু পজিটিভ 0 এবং নেগেটিভ 0-র জটিলতা কেটে যাচ্ছে, তাই এখানে সংখ্যার ব্যাপ্তি কেমন হবে। আমরা তো দেখেছি 8 বিট রেজিস্টারে 2⁸ অর্থাৎ 256টি কম্বিনেশন বা সংখ্যাকে ইউনিকভাবে আমরা প্রকাশ করতে পারি, যার অর্ধেক সংখ্যা অর্থাৎ 128টি সংখ্যা আমরা পজিটিভ পাই এবং বাকি 128টি সংখ্যা আমরা নেগেটিভ পাই। যখন 0-র ধনাত্মক এবং ঋণাত্মকের সমস্যা ছিল তখন আমরা 0 থেকে +127 পর্যন্ত টোটাল 128টা পজিটিভ সংখ্যা পেয়েছিলাম, আর নেগেটিভের ক্ষেত্রে -0 পর্যন্ত টোটাল 128টি সংখ্যা পেয়েছিলাম। এখন যেহেতু এই সমস্যাটা দূর হয়েছে এবং নর্মালি আমরা 0কে পজিটিভ অংশে কাউন্ট করে থাকি, তাই পজিটিভ পার্টটা অ্যাজ ইট ইজ থাকছে আর নেগেটিভ অংশটা পরিবর্তিত হয়ে যাচ্ছে -128 থেকে -1 এই রেঞ্জের মাধ্যমে। আমরা যদি -1 থেকে -128 কাউন্ট করি আমরা 128টা সংখ্যা পাবো। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে, -128 সংখ্যাটা আমরা কিভাবে পাচ্ছি, যেহেতু 7টা ঘরকে ব্যবহার করে আমরা ভ্যালু বসাতে পারছি। আসলে এটা একটা স্পেশাল কেস যেটা লোয়েস্ট নেগেটিভ নাম্বারের ক্ষেত্রে যে কোনো রেজিস্টারের বেলায় দেখতে পাওয়া যায়। আর 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে এই স্পেশাল কেসটা আমরা -128 সংখ্যাটি পাওয়ার মাধ্যমে পেয়ে থাকছি। তাহলে আমরা 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে সংখ্যার ব্যাপ্তি এভাবে দেখতে পারছি, -128 থেকে +127 পর্যন্ত। আমরা এই 128 সংখ্যাটিকে 2⁷ আকারে লিখতে পারি, আর এই 7 সংখ্যাটিকে আমরা 8-1 আকারে লিখতে পারি। আর সামনে যদি আমরা নেগেটিভ সাইন দেই আমরা কিন্তু -128 সংখ্যাটিকেই পাবো। আর +127 সংখ্যাটিকে আমরা কিভাবে লিখতে পারি, যেহেতু 2⁸ করলে আমরা 128 পাচ্ছি, এখান থেকে যদি 1কে বিয়োগ করি আমরা কিন্তু 127 পাবো। এখন 8 আসলে 8 বিট রেজিস্টারকে নির্দেশ করছিল। আমরা যদি n বিট রেজিস্টারের জন্য সংখ্যার ব্যাপ্তি কেমন হবে এটা চাইতাম, এই 8-এর জায়গাগুলোতে আমরা n দিয়ে দিতাম, -2⁻n-1 থেকে +2⁻n-1-1। এই যে রেঞ্জটা আমরা পেলাম এটা যে কোনো n বিট রেজিস্টারের জন্য সংখ্যার ব্যাপ্তি বা রেঞ্জ। অবশ্যই n কে ভ্যালিড হতে হবে।